পল্লবী সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে চলে যায়। সে সবার জন্য গরম গরম আটা ময়দা মেশানো রুটি এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে তরকারি রান্না করে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা শীতের মধ্যে দেরি করেই ঘুম থেকে ওঠে। তারা যখন ব্রেকফাস্ট করতে বসে তখন গরম গরম রুটি এবং বিভিন্ন রকম সবজি দেখে অবাক হয়ে যায়। বাহ ছোট বৌমা, তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের জন্য গরম গরম রুটি আর সবজি রান্না করেছো। সত্যি আজকে শীতের মধ্যে গরম গরম রুটি খেয়ে ব্রেকফাস্টটা একেবারে জমে যাবে মনে হচ্ছে। আমার ছোট বৌমা গ্রাম থেকে এসেছে, আর গ্রামের খেতে ভালো আটার চাষ হয়, তাই ছোট বৌমা এত ভালো গরম গরম রুটি বানাতে শিখে গেছে। চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা সবাই মিলে একসাথে বসে গরম গরম রুটি খেয়ে নেই। হ্যাঁ মা, আপনারা খাওয়া শুরু করুন, আমি আরো গরম গরম রুটি বানিয়ে নিয়ে আসছি। পল্লবীর শ্বশুরবাড়ির লোকেরা একসাথে বসে ব্রেকফাস্ট করতে শুরু করে। তারা প্রত্যেকে প্রায় 10টা করে রুটি খেয়ে নেয়। তাই পল্লবীর সাথে সাথে তাদের জন্য আরো গরম গরম রুটি বানিয়ে নিয়ে আসতে থাকে। এভাবে সবাই পল্লবীর হাতের গরম গরম রুটি তরকারি খেয়ে তার খুবই প্রশংসা করে। কিন্তু এমন সময় বাড়ির বড় বৌমা দীপিকা ভীষণই জ্বলে ওঠে। আপনারা পল্লবীকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন বলুন তো? মনে হচ্ছে যেন ও বিশ্ব জয় করে ফেলেছে, শুধুমাত্র রুটিই বানিয়েছে, তার জন্য এত বাড়াবাড়ি করার দরকার নেই। এতই যখন বাড়াবাড়ি করার দরকার নেই, তাহলে তুমি আমাদের জন্য রুটি বানিয়ে দাও। সেই বেলায় তো তোমার কোনো ইচ্ছা নেই, সারাদিন বসে বসে আরাম করবে আর খাওয়া দাওয়া করবে। ছোট বৌমা এই শীতের মধ্যেও কি সুন্দর আমাদের জন্য গরম গরম রুটি বানাচ্ছে, তাই আমরা ওর প্রশংসা করছি, বুঝেছো? শাশুড়ি মায়ের কথা শুনে দীপিকার খারাপ লাগে। কিন্তু অন্যদিকে গ্রামের ছোট বৌমা অর্থাৎ পল্লবীর হাত তখনও পর্যন্ত থেমে থাকে না, কারণ সে সারাদিন পড়ে পড়ে শুধু রুটিই বানাতে থাকে। পল্লবী, তুমি এই শীতের মধ্যে কি শুরু করেছো বলো তো? লোকে ঠান্ডার কারণে কম্বলের মধ্যে থেকে বেরোতে পারছে না, আর তুমি সারাদিন এই ঠান্ডা ঠান্ডা আটা ময়দা মেখে রুটি তৈরি করতেই ব্যস্ত। তোমার কি শীত অনুভব হচ্ছে না? না না দিদি, আমাদের গ্রামে তো এর থেকেও বেশি শীত। তার থেকে বড় ব্যাপার হলো, গ্রামে যখন আটার দানা তোলা হয় তখন আমি বাবার সাথে খেতে গিয়ে শস্য দানা তুলে নিয়ে আসতাম। শীতকালে এসব কাজ করতে গিয়ে আমাদের আর ঠান্ডা লাগে না। এটা তোমাদের গ্রাম নয়, এটা শহর, তাই তুমি আমার শ্বশুরবাড়ির লোকেদের এত বেশি বেশি রুটি খাইয়ে অভ্যাস খারাপ করে দিও না, কারণ পরে তুমি যদি ঠান্ডার মধ্যে রুটি বানাতে না পারো তখন কিন্তু ওরা তোমাকে জ্বালিয়ে মারবে। আরে হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমার রুটি বানাতে ভালো লাগে, তাই শীত বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। ওই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে রুটিগুলো পুড়েই যাবে। তুমি ঘরে যাও, আমি গরম গরম রুটি তৈরি করে তোমাকে ডাকবো। পল্লবী এই বলে গরম গরম রুটি বানাতে থাকে। এভাবে শীতের মধ্যে প্রত্যেক দিন পল্লবী তার শ্বশুরবাড়ির লোকেদের 3 বেলা গরম গরম রুটি বানিয়ে খাওয়াতে থাকে। এমনিতেই শীতকালে কারোর খুব একটা ভাত খেতে ভালো লাগে না, তাই গরম গরম রুটি খেতে তারাও খুব পছন্দ করে। এমনই একদিন, বড় বৌমা, এতদিন তো ছোট বৌমার হাতের রুটি খেয়েছি, এবার তুমি একদিন আমাদের রুটি বানিয়ে খাওয়াও। কি, আমি রুটি বানাবো? না, আমি রুটি বানাতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া এই শীতের মধ্যে জল ব্যবহার করে আটা মাখা রুটি তৈরি করা খুব চাপের ব্যাপার। তার থেকে আপনাদের যদি রুটি খেতে ইচ্ছা হয়, আমি রেস্টুরেন্ট থেকে আপনাদের জন্য তন্দুরি রুটি, নান, পরোটা এসব অর্ডার করিয়ে দিচ্ছি। না, আমাদের রেস্টুরেন্টের খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি আজকে রাত্রিবেলা আমাদেরকে রুটি তৈরি করে খাওয়াবে। শাশুড়ি মা এই কথা বললে দীপিকা ভীষণই চাপে পড়ে যায়, কারণ সে কিভাবে রুটি তৈরি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে নিজের বিয়ের সময় উপহারে পাওয়া একটা বড় রুটি মেকার বার করে। দীপিকা এতটাই চালাক যে হাতে জল লাগার ভয়ে সে হাতা দিয়ে আটা মাখতে শুরু করে। এভাবে দীপিকা আটা মাখার পর রুটি মেকারে গরম গরম রুটি তৈরি করে। ওরে বাবারে, কি শীত! রান্নাঘরের জানালা দিয়ে কনকনে বরফের মতো ঠান্ডা হাওয়া আসছে। এর মধ্যে দাঁড়িয়ে আমি এত বেশি রুটি বানাতে পারছি না। যা হয়েছে আমি তাই নিয়ে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। দীপিকা কোনো মতে রুটি তৈরি করে সবাইকে পরিবেশন করে, কিন্তু দুঃখের বিষয় সে এত তাড়াহুড়ো করে রুটি বানায় যে প্রত্যেকটা রুটি কাঁচা থেকে যায়। কি ব্যাপার বড় বৌমা, তুমি কি রুটি বানিয়েছো? মনে হচ্ছে কাঁচা কাঁচা আটা খাচ্ছি। এরকম রুটি খাওয়া যায় নাকি? ইস মাগো, এত খারাপ রুটি কোনোদিনও খাইনি। শীতের মধ্যে রাত্রিবেলা খাওয়াটা একদম খারাপ করে দিলে।
দিদি সত্যিই তো এই রুটিগুলো একদম খাওয়া যাচ্ছে না, তার থেকে বরং আমি সবার জন্য গরম গরম রুটি বানিয়ে নিয়ে আসি। পল্লবী এই কথা বলে যখন রান্নাঘরে যায় তখন সে রুটি মেকার দেখতে পায়। দিদি, তুমি কি সব যন্ত্রপাতি ব্যবহার করে রুটি তৈরি করেছো? এসব দিয়ে রুটি বানিয়েছো বলেই তো রুটির স্বাদ খারাপ হয়েছে। হাত দিয়ে আটা মেখে বেলে রুটি বানানোর স্বাদই কিন্তু আলাদা। আমাকে শেখাতে হবে না, অতই যখন তোমাদের হাতের রুটি খাওয়ার ইচ্ছা তাহলে তুমি সবার জন্য এই কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রুটি বানাও। এখন আমার কথা বুঝতে পারছো না, কিন্তু কিছুদিন পর যখন তাপমাত্রা আরো নামবে তখন দেখবে এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে কেমন কষ্ট হয়। আর হ্যাঁ, আমার জন্য রুটি বানাতে হবে না, আমি ম্যাগি খেয়ে নেব। এই বলে দীপিকা ঘরে চলে যায়, কিন্তু এদিকে ছোট বৌমা আবার গরম গরম রুটি বানিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। একদিন পল্লবী যখন রান্নাঘরে রুটি বানায় তখন ঠান্ডার মধ্যে সে একেবারে কেঁপে ওঠে। ওরে বাবারে, আজকে কি শীত পড়েছে, রুটি বানাতে গিয়ে আমার হাত কেঁপে যাচ্ছে, আমি ঠিক করে রুটিগুলো বেলতেও পারছি না। দিদি ঠিকই বলেছিল, রান্নাঘরে খুব ঠান্ডা মনে হয়, আর এই ঠান্ডা আমাদের গ্রামের থেকে অনেকটা আলাদা। পল্লবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে রুটি বানায়, এমন সময় সেখানে তার শাশুড়িমা এবং বড় যা আসে। কি ব্যাপার বৌমা, আমরা কখন থেকে টেবিলে বসে অপেক্ষা করছি, তোমার এখনো রুটি বানানো হলো না? প্রত্যেক দিন তুমি কত তাড়াতাড়ি গরম গরম রুটি বানিয়ে আমাদেরকে খেতে দাও, কিন্তু আজকে এত দেরি হচ্ছে কেন? আরে আপনি দেখছেন না, ও ঠান্ডার মধ্যে বেচারি কেঁপে যাচ্ছে, তাই আজকে রুটি না খেলে হয় না নাকি? ফ্রিজে পাউরুটি আছে তো। পল্লবী, তুমি পাউরুটি গরম করে মাখন মাখিয়ে নিয়ে এসো তো, আমরা আজকে পাউরুটি খেয়ে নেব। না না, এই শীতের মধ্যে পাউরুটি খেতে ভালো লাগে না। বড় বৌমা, তোমার যখন ছোট বৌমার প্রতি এতই দরদ, তাহলে তুমি ওকে রুটি বানাতে সাহায্য করো। রীতা দেবী এই কথা বলে বড় বৌমাকে ফাঁসিয়ে সেখান থেকে চলে যায়। দেখলে তো আমি কেন তোমাকে প্রথম সবাইকে রুটি তৈরি করে খাওয়াতে বারণ করেছিলাম? তুমি সবার কাছে প্রশংসা কুড়াবে বলে সবাইকে প্রত্যেক দিন 3 বেলা করে গরম গরম রুটি খাইয়েছো। এবার গোটা শীতকাল ধরে তুমি রুটি তৈরি করে খাওয়াও। তোমার হয়ে কথা বলতে গিয়েও আমাকে ফেঁসে যেতে হলো। আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে রুটি বানাতে পারবো না, তাই আমি তোমাকে কোনো হেল্পও করতে পারবো না, সরি। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আবার কি বুদ্ধি? সত্যি তোমাদের গ্রামের মেয়েদের মাথায় আর কিছু থাকুক না থাকুক, গ্রামের বুদ্ধি ভালোই আছে, বলো। কিছুক্ষণের মধ্যেই পল্লবী এবং দীপিকা তাদের শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আজকে সত্যি আমরা রুটি বানাতে পারছি না, আমার হাত দুটো ঠান্ডায় একেবারে জমে গেছে, আর দিদিও তো রুটি বানাতে পারে না। আপনি বরঞ্চ আমাদের সাথে রান্নাঘরে চলুন, আপনাকে আমরা রুটি বানানো শিখিয়ে দিচ্ছি। আপনি রুটি বানানো শিখে গেলে তাহলে এই শীতের মধ্যে আপনিও আমাকে সাহায্য করতে পারবেন, কারণ শুনেছি আপনিও তো খুব একটা রুটি বানাতে পারেন না। হ্যাঁ গিন্নি, ছোট বৌমা একদম ঠিক কথাই বলেছে। যাও, তুমি রুটি বানানো শিখে নাও, তাহলে ছোট বৌমার উপর বেশি চাপ পড়বে না। কেননা এই শীতে রুটি খেতে ভালোই লাগে, তাই যে কোনো একজন রুটি বানালেই হলো। সবাই মিলে এই কথা বললে রীতা দেবী ভীষণই বিপদে পড়ে, তাই সে রাগের চোখে নিজের স্বামীর দিকে তাকাতে শুরু করে। আমার 2 বৌমা থাকতে শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে আমাকে রুটি বানানো শিখতে হবে? এই শীতকালে আমার কোমরে ব্যথা খুব বেড়ে যায়, তাই আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটেই রুটি বানাতে পারবো না। প্রথম ছোট বৌমা আমাদেরকে কত ভালোভাবে রুটি বানিয়ে খাইয়েছে, আর এখন একটু বেশি শীত পড়তেই অমনি নাটক শুরু করেছে, যত সব ঢং। মা, পল্লবী তো ঠিক কথাই বলেছে। আমরা বাড়িতে 6 জন মানুষ, আর প্রত্যেকে 10-12টা করে রুটি খেয়ে ফেলি, তাই অতগুলো রুটি শীতের মধ্যে এক হাতে ওর পক্ষে বানানো সম্ভব নয়, ওর তো শরীর খারাপ হয়ে যাবে। সবাই মিলে এই কথা বললে রীতা দেবী সত্যিই খুবই চাপে পড়ে যায়। আমি এমনিতেও কদিন ধরে ভাবছিলাম যে রুটি খাওয়ার অভ্যাসটা পাল্টে ফেলবো, কারণ শীতের মধ্যে হাঁটা চলা করতে পারি না, আর 3 বেলা রুটি খেলেও পেটের মধ্যে গ্যাস হয়, তাই এত বেশি রুটি খাওয়ার আর দরকার নেই। যখন রুটি খেতে ইচ্ছা হবে বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসা হবে। আর 2 বৌমা, তোমাদেরকে বলছি, এই শীতকালে তোমাদেরও রুটি নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা যা পারবে তাই রান্না করবে। রীতা দেবী এভাবে সুর পরিবর্তন করে নিলে 2 বৌমা মনে মনে খুবই খুশি হয়, তাই তারা রান্নাঘরে গিয়ে খুবই হাসাহাসি করতে শুরু করে দেয়। দেখলে দিদি, আমি গ্রামের হতে পারি, কিন্তু তাই বলে আমি কিন্তু বোকা নই। তুমি কি ভেবেছো আমি শহরের মেয়ে বলে বোকা? তাহলে তোমাকে সত্যি কথা বলি, তুমি শোনো। গত বছর শীতকালে দীপিকা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন
যাই রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম রুটি বানিয়ে ফেলি, কারণ শীতের মধ্যে একদম ভাত খেতে ইচ্ছা করে না। তাছাড়া আমি যদি সবাইকে রুটি বানিয়ে খাওয়াই তাহলে সবাই খুব খুশি হবে, কারণ এই বাড়ির লোকেরা সবাই খুব রুটি খেতে পছন্দ করে। দীপিকা এই ভেবে যখন রান্নাঘরে গিয়ে রুটি বানাতে যাবে তখনই সে তার শাশুড়ি মাকে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলতে শোনে। আরে হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, এই শীতের মধ্যে এই কারণেই তো আমি আমার বড় ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমাকে নিয়ে এলাম। প্রত্যেকদিন ওকে দিয়ে রুটি তৈরি করাবো, আমরা 3 বেলা এই শীতকালে রুটি খাবো। আমিও রুটি বানাতে পারি ঠিকই, কিন্তু বিয়ের আগে আমার মা আমার বরকে বলে দিয়েছিল যে আমি রুটি বানাতে পারি না। সেই কারণে আমাকে এই 40 বছরের বিবাহিত জীবনে একদিনও রুটি বানাতে হয়নি, কিন্তু বড় বৌমাকে দিয়ে আমি মনের সুখে রুটি তৈরি করে নেব। এই কদিন শীতের মধ্যে রাঁধুনি রেখে অনেক রুটি তৈরি করিয়েছি, কিন্তু এখন বৌমা এসে গেছে, তাই আমার বৌমাই তো রাঁধুনি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দীপিকা ভীষণই ভয় পেয়ে যায়। এমন সময় শাশুড়ি মায়ের অভিসন্ধি জানার পর বড় বৌমা নিজের সিদ্ধান্ত পাল্টে নেয়। সে রুটির বদলে সবার জন্য গরম গরম ভাত এবং আলু সিদ্ধ রান্না করে, তার সাথে ইচ্ছাকৃতভাবে কয়েকটা কাঁচা রুটি তৈরি করে বাইরে নিয়ে আসে। এ কি বড় বৌমা, তুমি কি রান্না করেছো? মা, রান্নাঘরে তো খুব ঠান্ডা, আমার হাত পা একদম কেঁপে যাচ্ছে। তাছাড়া শীতকালে গরম গরম ভাত আলু সিদ্ধ আর লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, একবার খেয়ে দেখুন। কিন্তু যদি আপনারা আমার হাতে রুটি খেতে পছন্দ করেন তাহলে এরকম কাঁচা কাঁচাই রুটি খেতে হবে, কারণ ঠান্ডা জল দিয়ে আমি আটা মাখতে পারছি না। আমি ভালো করে রুটিও তো বানাতে পারি না, এরকমই রুটি বানাতে পারি, কি করব বলুন? এমন কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত পড়ে। এভাবে সেই বছরের মতো তাদের কপালে আর রুটি খাওয়া জোটে না। কিন্তু ছোট বৌমা যখন বড় বৌমার মুখে এমন কথা শুনি তখন সে ভীষণই অবাক হয়। ও, তাহলে এই ব্যাপার, তুমিও চালাকি বুদ্ধি করেছো? যাক, ভালো হয়েছে, আমরা 2 বৌমাই বেঁচে গেলাম। এভাবে শীতকালে 2 বৌমা রুটি বানানোর হাত থেকে রক্ষা পায়। লিপিকা তার বাবা ও মায়ের সঙ্গে রেগজোয়ানি নামক এক জায়গায় বাস করত। লিপিকা এখন ক্লাস 5-এ পড়ে। লিপিকার বাবা মোহন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। লিপিকা ঘুরতে প্রচুর ভালোবাসত, তাই রবিবারে ছুটির দিনে তার বাবা মা তাকে নিয়ে ঘুরতে বের হতো। এমনই একদিন লিপিকার বাবা মা তাকে নিয়ে একটা পার্কে ঘুরতে যাচ্ছিল। তারা বাস থেকে নেমে হেঁটে হেঁটে পার্কের দিকেই যাচ্ছিল। তখন লিপিকার নজর বেশ কিছু লোকের জমজমাট ভিড়ের উপর পড়ে। সে দেখে একটা বড় মাটির হাঁড়িতে খিচুড়ি রাখা আছে এবং কিছু লোক সেই খিচুড়ি রাস্তার লোকেদের বিলি করছে। এই দেখে লিপিকা তার বাবাকে বলে, বাবা, ওখানে কি হচ্ছে? ওই বড় মাটির হাঁড়িতে কি রাখা আছে বাবা? সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন ওখানে? ওই মাটির হাঁড়িতে ওটা মটকা খিচুড়ি। ওই বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল হয়তো, তাই সবাইকে খিচুড়ি বিলি করছে। কিন্তু এটাও হতে পারে বাইরের লোকেদের খুশি করে ওরা মটকা খিচুড়ি খাওয়াচ্ছে। এখানে তো কোনো ফকির বা ভিখারিকে দেখতেও পাচ্ছি না, সবাই রাস্তার লোকজন। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। বাবা, চলো না, আমরাও মটকা খিচুড়ি খাবো। সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, চলো আমরাও গিয়ে লাইনে দাঁড়াই। চলো না বাবা। এই না, এই মটকা খিচুড়ি আমাদের জন্য তো করেনি, এরা আমাদেরকে দেবে না, এরা এদের পাড়ার লোকজনদের জন্য করেছে। এরকম ভাবে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়া একটা খারাপ ব্যাপার। না, বাড়িতে গেলে তোর মা বরং তোকে খিচুড়ি বানিয়ে দেবে, কেমন? না, আমি বাড়ির খিচুড়ি খাবো না, আমি এই মাটির হাঁড়ির মটকা খিচুড়ি খাবো। আমাদের বাড়িতে তো মাটির হাঁড়ি নেই। মা তাহলে কিভাবে মটকা খিচুড়ি বানাবে? আমি জানি না, আমি গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, যাও। আমি আজকে মটকা খিচুড়ি খেয়েই তবেই এখান থেকে যাব। দেখো দেখো, মেয়েটার অবস্থা দেখো, কি জ্বালাই পড়লাম বলো তো। এই মেয়েটা লজ্জা শরমের মাথা খেয়েছে। দেখো কেমন ভিখারিদের মতো খিচুড়ি খাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। একদম তোমার মতো হয়েছে, কিছু একটা বানিয়ে মিথ্যা কথা বলে দিতে পারলে না। লিপিকা তার বাবা মায়ের কথা না শুনে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তার বাবা মা বাধ্য হয়ে তার পেছনে গিয়ে লাইনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ ধরে ভিড় ঠেলার পর লিপিকা সামনের দিকে যাওয়ার সুযোগ পায়। তাকে একজন ব্যক্তি একটা প্লেটে করে খিচুড়ি দিচ্ছিল।
লিপিকা সেটা নিতে অস্বীকার করে। না, আমি এইটুকু খিচুড়ি খাবো না, আমাকে এক হাঁড়ি খিচুড়ি দিতে হবে। একটা বড় মাটির হাঁড়িতে ভর্তি খিচুড়ি দাও। মটকা খিচুড়ি নাম দিয়েছো, আর মটকাতে খিচুড়ি না দিলে কি করে হবে? দাও, আমাকে এই হাঁড়িটা দাও তো। আরে কে এই মেয়েটা? ফ্রিতে এক বাসন করে খিচুড়ি দিচ্ছি, হচ্ছে না? তোমার এক হাঁড়ি খিচুড়ি চাই? এই যে এই বাচ্চাটা কার, নিয়ে যান এখান থেকে। লিপিকা, কি হচ্ছে কি এটা? মটকাতে করে খিচুড়ি কাউকেই দেওয়া হবে না। চুপচাপ খিচুড়ির বাসনটা নিয়ে আর চল এখান থেকে, নাহলে কিন্তু আমি খুব মারবো বলে দিলাম। না, আমাকে এক হাঁড়ি খিচুড়ি দিতে হবে, আমাকে এই হাঁড়িটা দিতে হবে, না হলে আমি কিছুতেই এখান থেকে যাব না। আমাকে এই মটকা খিচুড়িটা দাও। লিপিকা এক হাঁড়ি খিচুড়ি নেওয়ার জন্য কান্নাকাটি করতে শুরু করে। সকলের সামনে লিপিকার বাবা মা খুবই অপমানিত বোধ করছিল। লিপিকাকে তারা কিছুতেই সেখান থেকে নিয়ে যেতে পারে না। শেষ পর্যন্ত মোহন বলে, আচ্ছা দাদা, কিছু মনে করবেন না, আসলে বাচ্চা মেয়েটা খুবই জেদি। এর কথা না শুনলে একে বাড়ি নিয়ে যাওয়াই মুশকিল হয়ে যাবে। আপনি আমাকে এক হাঁড়ি খিচুড়ি দিন, আর কত টাকা হচ্ছে বলুন, আপনি নিয়ে নিন। প্রয়োজনে আপনি খিচুড়ির ডবল টাকা নিন, দয়া করে এক হাঁড়ি খিচুড়ি আমাকে দিন। ঠিক আছে ঠিক আছে, 1000 টাকা দাও আর এক হাতে খিচুড়ি নিয়ে নাও। আমাকে তো মালিক খিচুড়ি বিলি করতে বলেছে। তুমি একাই খিচুড়ি নিয়ে চলে গেলে এতে তো আমারই সুবিধা হবে, তার উপর আমার এক্সট্রা টাকাও ইনকাম হচ্ছে। যাও যাও, নিয়ে যাও। মোহন ব্যক্তিটিকে 1000 টাকা দিয়ে দেয় এবং এক হাঁড়ি খিচুড়ি নিয়ে তারা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই লিপিকা মটকা খিচুড়ি খাওয়া শুরু করে দেয়। প্রথমবার মটকা খিচুড়ি খেয়ে তার খুবই ভালো লাগে। মা জানো, এই খিচুড়িটা খেতে খুব ভালো। তুমি বাড়িতে যেই খিচুড়ি রান্না করো আমাকে খাওয়াও না, ওই খিচুড়ি ভালো না, এই খিচুড়িটা খুব ভালো। চুপ করে খা। লোকজনের সামনে একদম মান সম্মান ডুবিয়ে দিল। সবাই ভেবেছে তোর হয়তো খাওয়াই হয় না। কি গো, অনেক খিচুড়ি তো আছে, আজকে রাতে তাহলে আর রান্না করছি না, ঠিক আছে? চলো আমরাও মটকা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই তারা সবাই মিলে মটকা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লিপিকা আবার মটকা খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরে। আমার মটকা খিচুড়ি কোথায়? আমাকে মটকা খিচুড়ি দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি মটকা খিচুড়ি খাবো। কি রে, তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? কালকে যা খিচুড়ি ছিল আমরা সবাই মিলে তো খেয়ে নিলাম, আর খিচুড়ি নেই। এই দেখ, মাটির হাঁড়িটা ফাঁকা পড়ে আছে, দেখ এতে খিচুড়ি আছে, বল। তোমরা রাক্ষস, খিচুড়িটা আমি আমার জন্য এনেছিলাম, তোমরা কেন খেয়েছো? আমি জানি না, এখনই আমার জন্য খিচুড়ি বানিয়ে দাও। এমনি খিচুড়ি নয়, আমাকে মটকা খিচুড়ি বানিয়ে দাও। এই যে এই মাটির হাঁড়িতে আমার জন্য মটকা খিচুড়ি বানিয়ে দাও। কি জানি বাবা, তোকে নিয়ে নতুন করে এক জ্বালাতন শুরু হলো। ঠিক আছে, চুপ করে বস, আমি খিচুড়ি বানিয়ে নিয়ে আসছি। এমনি সময় খিচুড়ি বানালে খেতে চায় না, আর এখন মটকা খিচুড়ি খাওয়ার জন্য নাচানাচি করছে। লিপিকার মা রাগে গজগজ করতে করতে লিপিকার জন্য মটকা খিচুড়ি বানাতে চলে যায়। সেদিনের পর থেকে প্রায় দিন লিপিকা মটকা খিচুড়ি খাওয়ার জন্য বায়না করত। বাধ্য হয়ে তার সাথে সাথে তার বাবা মাকেও মটকা খিচুড়ি খেতে হতো। একদিন খেলা করতে করতে লিপিকা তাদের ঘরের খাটের উপর থেকে নিচে পড়ে যায়। সে মুখ থুবড়ে নিচে পড়ে যাওয়ায় তার দাঁতে এবং মুখে প্রচন্ড পরিমাণে আঘাত লেগেছিল। তার বাবা মা তাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। দাঁতের অবস্থা খুবই খারাপ, সামনের 5-6টা দাঁত নড়ে গেছে, সাবধানে রাখবেন বাচ্চাটাকে। আর একটু হলে দাঁতগুলো তো পড়েই যেত। কিছু ওষুধ দিচ্ছি আর একটা টুথপেস্ট দিচ্ছি, সেটা ব্যবহার করতে বলবেন। আর হ্যাঁ, আজ থেকে 10 দিন নরম খাবার খাওয়াবেন, চাল ডাল দিয়ে পাতলা খিচুড়ি করেও খাওয়াতে পারেন। দেখেছো মা, ডাক্তারবাবু আমাকে খিচুড়ি খেতে বললেন। খিচুড়ি কত ভালো খাবার বলো তো, আর তুমি তো আমাকে সব সময় বকো। জানেন ডাক্তারবাবু, আমার মা না আমাকে খিচুড়ি খেতে দেয় না, বলে যে খিচুড়ি খুব খারাপ খেতে, রোজ রোজ খিচুড়ি খেলে নাকি শরীর খারাপ করে। এই চুপ কর, আবার বেশি কথা বলে। মোহন, তুমি ডাক্তারবাবুকে টাকাটা দিয়ে দাও, আমি একে নিয়ে বাইরে যাচ্ছি। ডাক্তার লিপিকাকে খিচুড়ি খাওয়াতে বলেছিল বলে সে খুবই খুশি হয়েছিল। সে এখন প্রত্যেক দিনই সকাল বিকাল রাতে মটকা খিচুড়ি খায়। দেখতে দেখতে 10-15 দিন এভাবেই কেটে যায়। সে আনন্দে মটকা খিচুড়ি খেয়েই দিন কাটাচ্ছিল। একদিন লিপিকার মা তাকে মাংস আর ভাত খেতে দেয়। এই দেখে লিপিকা খুবই রেগে যায়। মা, তুমি আমাকে মাংস আর ভাত খেতে দিয়েছো কেন? ডাক্তার আমাকে পাতলা খিচুড়ি খেতে বলেছে, আমি এসব খাবার খাবো না, তুমি আমাকে মটকা খিচুড়ি বানিয়ে দাও।
ডাক্তার তোকে 10 দিন খিচুড়ি খেতে বলেছিল, আজকে 15-20 দিন হয়ে গেল, তুই এখনো খিচুড়ি খাবি? চুপচাপ ভাতগুলো খেয়ে নে। না, আমার দাঁতে এখনো প্রচন্ড ব্যথা আছে, আমি এই শক্ত খাবার চিবিয়ে খেতে পারবো না। শক্ত খাবার খেতে গেলে আমার সব দাঁত পড়ে যাবে, আমাকে মটকা খিচুড়ি বানিয়ে দাও। ছোটবেলা থেকে তোর বাবার মতোই ভালোই মিথ্যা কথা বলতে শিখেছিস। 20 দিন পর এখনো তোর দাঁতে ব্যথা? আমি ভালো করেই বুঝতে পারছি মটকা খিচুড়ি খাওয়ার জন্য তুই নাটক করছিস। জানি না বাবা তুই আর কতদিন জ্বালাবি। এরকম ভাবে লিপিকা সবসময় তার মাকে বিরক্ত করত। সে কিছুটা বড় হতেই মটকা খিচুড়ি তৈরি করা শিখে ফেলে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। লিপিকা বড় হয়ে ওঠে। এখন সে নিজেই মটকা খিচুড়ি বানিয়ে খায়। একদিন লিপিকাকে দেখতে আসার কথা ছিল। লিপিকার মা ছেলেপক্ষের জন্য নানান রকমের আইটেম রান্না করে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ছেলেপক্ষ এসে উপস্থিত হয়। লিপিকার মা রান্নাঘরে খাবার নিতে এসে দেখে বিড়াল রান্নাঘরে ঢুকে সমস্ত খাবার নষ্ট করে দিয়েছে। বাধ্য হয়ে কাকুলি ছেলেপক্ষের জন্য মিষ্টি ও জলখাবার নিয়ে আসে। কিছু মনে করবেন না, আসলে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করেছিলাম, কিন্তু রান্নাঘরে বিড়াল ঢুকে সব খাবার নষ্ট করে দিয়েছে, সেই জন্য আপনাদেরকে আমি মিষ্টি খেতে দিলাম। আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করুন। না না, কোনো অসুবিধা নেই, এটা তো আমাদের সাথেও হতে পারতো। ঠিক আছে, আপনার মেয়েকে ডাকুন এবার। লিপিকা তখনই হাতে করে মটকা খিচুড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। আপনারা আমাদের বাড়ির অতিথি, আপনাদেরকে কিছু না খাইয়ে আমি তো শুধু শুধু পাঠাতে পারবো না, সেই জন্য আমি ঝটপট আপনাদের জন্য মটকা খিচুড়ি বানিয়ে ফেললাম। তাড়াহুড়ো করে এটাই বানানো সম্ভব হয়েছে। আপনারা খেয়ে দেখুন, এটা ভালো খেতে, এটা আমার ফেভারিট খাবার। মটকা খিচুড়ি খেয়ে সবুজ এবং তার বাবা মা সবাই খুব পছন্দ করে। মটকা খিচুড়ির সঙ্গে সঙ্গে লিপিকাকেও তারা খুবই পছন্দ করেছিল। কয়েকদিনের মধ্যেই লিপিকার সঙ্গে সবুজের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মা, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জানেন। আপনাদের বাড়িতে মাটির হাঁড়ি নেই, এটা তো আমার মাথায় ছিল না। এবার আমি মটকা খিচুড়ি কিভাবে বানাবো বলুন তো? আপনি একটা মাটির হাঁড়ি কিনে আনুন না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা গ্রাম নয়, এটা শহর। এখানে কেউ মাটির বাসনপত্র ব্যবহার করে না, আর আমাদের এলাকায় কেউ মাটির হাঁড়ি কুড়িও বিক্রি করে না। এত সুন্দর মডিউলার কিচেনে তুমি মাটির হাঁড়িতে রান্না করবে? তুমি ভাবলে কি করে? কিন্তু মা, মাটির হাঁড়ি ছাড়া আমি মটকা খিচুড়ি কিভাবে রান্না করব? আমার বাপের বাড়িও তো এখান থেকে অনেক দূরে, না হলে আমি বাপের বাড়ি গিয়েই হাঁড়িটা নিয়ে আসতাম। আরে, মাটির হাঁড়িতেই রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি? বাড়িতে স্টিলের হাঁড়ি আছে, পিতলের হাঁড়ি আছে, অ্যালুমিনিয়ামের হাঁড়ি আছে, কাঁসার হাঁড়ি আছে, যেটাতে ইচ্ছা খিচুড়ি রান্না করো। যাও, আর বেশি কথা বলো না। রূপালী দেবীর কথা শুনে লিপিকা আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। সে বাধ্য হয়ে সবার জন্য নর্মাল স্টিলের হাঁড়িতে খিচুড়ি রান্না করে। তার রান্না করা খিচুড়ি তার শাশুড়ি মা এবং স্বামী খুবই পছন্দ করলেও রূপালীর একটুও ভালো লাগে না, তাই সে খিচুড়ি না খেয়ে উঠে চলে যায়। পরের দিন সকালবেলা রূপালীকে খুঁজে পাওয়া যায় না। সবুজ এবং তার মা সারা জায়গায় রূপালীকে খোঁজাখুঁজি করতে শুরু করে। মা, রূপালী এত সকালবেলা কোথায় গেছে বলো তো? তুমি কি ওকে কিছু বলেছিলে নাকি? ওর কি কোনো কিছুতে রাগ হয়েছে নাকি বলো তো, যে বাড়ি ছেড়ে চলে গেল? আমি তো আমার শ্বশুর বাড়িতেও ফোন করলাম, ও তো ওখানেও যায়নি। আমি তো কিছুই বলিনি বাবা, তবে কালকে ও আমাকে মাটির হাঁড়ি কিনে আনতে বলেছিল। আমি বলেছিলাম বাড়িতে যা হাঁড়ি আছে তাতেই রান্না করতে। এই কথাতে ওর রাগ হয়ে গেল নাকি বলতো বাবা? সবুজ এবং তার মা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে। তারা তাদের বাড়ির বাইরে বেরিয়ে আশেপাশে লিপিকার খোঁজ করতে থাকে। শেষ পর্যন্ত তারা থানায় মিসিং ডায়েরি করবে বলে ঠিক করে। তখনই হঠাৎ করে তাদের কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, পুলিশকে ভুল করেও খবর দেওয়া না হয়, না হলে কিন্তু তোমার বউ সোজা উপরে চলে যাবে। আমরা তোমার বউকে কিডন্যাপ করেছি। যদি তোমরা তোমার বউকে বাঁচাতে চাও তাহলে 10 লক্ষ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে এসো। পুলিশকে সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা খবরদারও করো না, না হলে কিন্তু তোমার বউ সোজা উপরে চলে যাবে, বলে দিলাম। সবুজ, তাড়াতাড়ি এসো, এরা আমাকে মেরে ফেলবে। না হলে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না সবুজ। আমি তো এখনো মন ভরে মটকা খিচুড়ি খেতে পারিনি। আমি আরো কিছুদিন বেঁচে মটকা খিচুড়ি খেতে চাই। সবুজ লিপিকাকে খুবই ভালোবাসতো, তাই সে তার কোনো ক্ষতি চায় না। কিডন্যাপারের কথা মতো সবুজ পুলিশকে কিছু না জানিয়ে 10 লক্ষ টাকা নিয়ে সেখানে উপস্থিত হয়। কিডন্যাপার 10 লক্ষ টাকা নিয়ে লিপিকাকে ছেড়ে দেয়। সবুজ লিপিকাকে বাড়িতে নিয়ে আসে।
লিপিকা, এবার বলো তো কি হয়েছিল? তুমি ওখানে পৌঁছালে কি করে? আর ওরা তোমাকে কিডন্যাপ করলোই বা কি করে? আমি মাটির হাঁড়ি কিনতে বেরিয়েছিলাম মটকা খিচুড়ি বানাবো বলে, কিন্তু আমি কোথাও মাটির হাঁড়ি খুঁজে পাইনি। তাই জন্য আমি মাটির হাঁড়ি খুঁজতে খুঁজতে ওই জায়গায় গিয়ে পৌঁছাই। কিডন্যাপার লোকগুলো আমাকে বলেছিল ওরা নাকি মাটির হাঁড়ি কুড়ি বিক্রি করে, সেই জন্য আমি ওদের সঙ্গে গিয়েছিলাম, আর ওরা আমাকে ধরে বেঁধে রেখেছিল। লিপিকার মুখে কথাগুলো শুনে সবুজ এবং তার মা দুজনেই খুবই রেগে যায়। দেখলে তো তোমার বোকামের জন্য আজকে কত বড় ক্ষতি হয়ে গেল। তোমার মতো মটকা খিচুড়ি পাগল মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। চাও তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো। আজকে তুমি এত বড় একটা অঘটন ঘটালে, এখনো তো পুরো ভবিষ্যৎ বাকি। জানি না তোমাকে নিয়ে আর কি কি বিপদে পড়তে হবে। আমাকে ক্ষমা করে দাও সবুজ, আমি আর কোনোদিনও এমন করব না। আমি তোমাদেরকে না বলে কোথাও যাব না, আর আমি মটকা খিচুড়ি খাওয়াও কমিয়ে দেব। তুমি শুধু আমাকে একটা মাটির হাঁড়ি কিনে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো, সত্যি বলছি। লিপিকার কথা শুনে সবুজের মন গলে যায়। সবুজ লিপিকাকে সেদিনই একটা মাটির হাঁড়ি কিনে দেয়। লিপিকা সপ্তাহে একদিন কিংবা দুদিন মটকা খিচুড়ি রান্না করে নিজে খায় এবং তার পরিবারকেও খাওয়ায়। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে।